বাংলাদেশের প্রধানমন্ত্রী পরিবার নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন, ক্রিকেট খেলা দেখছেন, বেইলি রোডে নাটক দেখে আসছেন, এমনকি রাজপথে ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে চলাফেরা করছেন। শুনতে স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে যে গল্পটা লুকিয়ে রয়েছে সেটা জানলে আপনি চমকে উঠবেন। কারণ এই মানুষটি হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, যিনি জানেন বাংলাদেশের ইতিহাসে কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ড সেনাবাহিনীর জানাশোনা ছাড়া ঘটেনি। তাহলে প্রশ্ন হলো, এই নিশ্চিন্ত চলাফেরার পেছনে আসল কারণটাই কি? সেনাবাহিনীর সঙ্গে তার বোঝাপড়ার গভীরতাটা ঠিক কতটুকু? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের সেনাবাহিনী কি আদৌ ব্যারাকে ফিরবে? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2024 সালের 5 আগস্টে। সেদিন বাংলাদেশে যা ঘটেছিল তা ছিল নাটকীয় এবং অভূতপূর্ব। শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, কিন্তু সেই পতনের কথাটা আনুষ্ঠানিকভাবে জাতিকে জানাননি কোনো রাজনৈতিক নেতা বা সংবাদ সংস্থা। সংবাদ মাধ্যমের সামনে এসে দাঁড়িয়েছিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, সঙ্গে ছিলেন বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান। তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি জনগণের জনমালের দায়িত্ব নিচ্ছেন। এখানেই থামুন, একটু ভাবুন। সরকারের পতন ঘটছে, কিন্তু সেই ঘোষণা আসলে সেনাবাহিনীর প্রধানের মুখ থেকে। একটি গণতান্ত্রিক দেশের মানে কি দাঁড়ালো? কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটু ভিন্ন মডেলে খেলছিলেন। তিনি সরাসরি বলেননি যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ করেছে, বরং তিনি সশস্ত্র বাহিনীর অন্যান্য প্রধানদের নিয়ে রাষ্ট্রপতির পেছনে দাঁড়ালেন। সেই রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। বললেন, খুব শীঘ্রই নির্বাচন প্রতিষ্ঠিত হবে এবং খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন। এরপর সেনাবাহিনীর প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সোজা বঙ্গভবনে চলে গেলেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা ক্রমে গঠন করা হলো অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা পদে বসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সরকারের জায়গা পেলেন 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো প্রক্রিয়ায় আসল সিদ্ধান্ত কার হাতে ছিল? এর উত্তরটা কি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে পরবর্তী মাসগুলোতে? খালেদা জিয়া মুক্তি পেলেন ঠিকই, কিন্তু ইউনূস সরকার কবে নির্বাচন দেবেন তা নিয়ে তৈরি হলো ধোঁয়াশা। মাস কেটে গেল একের পর এক। সেনাবাহিনী রাজপথে মোতায়েন করলেন বিচারক ক্ষমতা এবং ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা নিয়ে। 2024 সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেই সেনা মোতায়েন চলতে থাকলো অনির্দিষ্ট কালের জন্যই। কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করুন, সেনাবাহিনীকে জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় খুব একটা সক্রিয় দেখা গেল না। বাংলাদেশের মানুষ পিটিয়ে মারা হলো, আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, মবের রাজত্ব কায়েম হলো, কিন্তু সেনাবাহিনী থাকলো নিশ্চুপ এবং নীরব দর্শকের ভূমিকায়। এই নীরবতার মানে কি ছিল? সেটা এখনও অনেকের কাছে একটা বড় প্রশ্ন। এরপর এলো 2025 সালের ফেব্রুয়ারি। সেনা মোতায়েনের মাত্র 7 মাসের মাথায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে এসে এমন কিছু কথা বললেন যা সবাইকে অবাক করে দিল। তিনি বললেন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। হ্যাঁ, মাত্র 7 মাসে তিনি ক্লান্ত। তিনি বললেন, সবাইকে সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে। তিনি জানালেন তার মাত্র 30,000 সৈন্য মোতায়েন রয়েছে এবং এই 30,000 সৈন্য একাই সারা দেশের আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ করতে পারবে না। তার মুখ থেকে সেদিন একটি ইংরেজি বাক্য বেরিয়ে এসেছিল যেটা অনেকেরই মনে আছে। তিনি বলেছিলেন, আই হ্যাড এনাফ লাস্ট 7 মান্থস, আই হ্যাড এনাফ। তিনি বললেন তার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত যাওয়া। কিন্তু এই কথাগুলো কি আদৌ আন্তরিক ছিল, নাকি এটা ছিল একটা চাপ সৃষ্টির কৌশল? কারণ এর পরের ঘটনাগুলো দেখলে বোঝা যায় সেনাপ্রধান শুধু ক্লান্তির কথাই বলেননি, তিনি ইউনূস সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছেন। 2025 সালের মে মাসে তিনি জোর দিয়ে বললেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবেন, নইলে সেনাবাহিনী আর মোতায়েন থাকতে পারবে না। তার সেনা সদস্যরা বেসামরিক ডিউটি দিতে গিয়ে ক্লান্ত। এই চাপের মুখে ইউনূস সাহেব একেবারে পদত্যাগের হুমকিও দিয়েছিলেন। কিন্তু এখানে গল্পটা একটা অপ্রত্যাশিত মোড় নেয়। জুন মাসে ডক্টর ইউনূস বিরাট প্রতিনিধি দল নিয়ে লন্ডনে গেলেন। সেখানে তিনি সাক্ষাৎ করলেন তারেক রহমানের সঙ্গে। তাকে বোঝালেন যে ফেব্রুয়ারির নির্বাচন দেওয়া হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের সরকারই ক্ষমতায় আসবেন। এই বোঝাপড়াটা তখনই হয়ে গিয়েছিল, এমনকি জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী তখন থেকে এই বিষয়টি প্রকাশ্যে এসে বলছিল। এবার আসুন 2025 সালের নভেম্বরে। তারেক রহমান তখনও দেশে ফিরতে পারছিলেন না। বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছিল, প্রেসিডেন্ট জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি তারেক রহমান জীবনের নিরাপত্তা শতভাগ নিশ্চিত না করলে দেশে ফেরা সমীচীন হবে না। এই কথার পেছনে কারণটা কি ছিল? তারেক রহমান খুব ভালোভাবে জানেন তার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে
চট্টগ্রাম সার্কিট হাউজের ব্যাপক সেনা নিরাপত্তার মধ্যে সেনা কর্মকর্তারা ঢুকেই ব্রাশফায়ার এমনকি নৃশংসভাবে হত্যা করেছিল যে তার মুখমণ্ডল পর্যন্ত চেনা যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তার মৃতদেহ দেখার সুযোগ পর্যন্ত পায়নি। বঙ্গবন্ধু থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের কোনো হাই প্রোফাইল হত্যাকাণ্ডই সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে বা অন্তত জানাশোনা ছাড়া ঘটতে পারেনি। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা কঠিন সত্য। কিন্তু নভেম্বরের শেষে যখন তারেক রহমান দেশে ফিরলেন তখন দৃশ্যপটটা সম্পূর্ণ বদলে গেল। সেনাবাহিনী তাকে যে ধরনের ভিআইপি ট্রিটমেন্ট দিল তাতে বুঝতে বাকি থাকলো না যে একটা বোঝাপড়া হয়ে তিনি দেশে ফিরেছেন। শুধু নির্বাচনে অংশগ্রহণ করেই তিনি নন, তিনি হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। ব্যাপক সেনা টহল এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে তার নিরাপত্তা রক্ষা করা হলো। ধীরে ধীরে তিনি স্বাভাবিকভাবে চাল শুরু করলেন, কিন্তু এই স্বাভাবিকতার পেছনে সমীকরণটা মোটেও স্বাভাবিক ছিল না। এবার আসুন 2025 সালের ডিসেম্বরে, নির্বাচনের ঠিক 2 মাস আগে হাদির মৃত্যুর ঘটনায় বাংলাদেশে উত্তাল হয়ে উঠল। রাজনীতির একেবারে প্রাণকেন্দ্রের শীর্ষস্থানীয় দুটি দৈনিক পত্রিকার অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ড চলল ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেনাবাহিনী সে জায়গায় এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই করলেন না। অথচ এই সেনাবাহিনী নির্বাচনের সময় এমন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে ভোটের দিন সবকিছু ঠিক তাদের হিসাব মতোই হলো। সেভাবে হিসাব নিকাশ করছিলেন, ঠিক সেভাবেই উঠিয়ে আনতে পারলেন। এই দুটি ঘটনা পাশাপাশি রাখলে কি কোনো প্রশ্ন জাগে আপনার মনে? এমনকি ওসমান হাদি, যিনি 2025 সালে ডিসেম্বরে একজন বড় নেতা হয়ে উঠেছিলেন, তাকে হত্যার টার্গেটে পরিণত করা হলো এবং তার হত্যাকাণ্ডকে ঘিরে বড় ধরনের আইনশৃঙ্খলা ঝুঁকি তৈরি করা হলো। এর পেছনে সেনা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা সে আলোচনাও হয়ে থাকে। তারেক রহমান এসব জানেন। তিনি জানেন যে তার নিরাপত্তা থেকে শুরু করে তার পরিবারের নিরাপত্তা, এমনকি তার সরকার কতদিন টিকে থাকবে, সবকিছুই অনেকটা নির্ভর করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ওপর।